হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 3 শিখন, শিক্ষার্থী এবং শিক্ষণ এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারটি থেকে দুটি গুরুত্বপূর্ণ পর্ব আলোচনা করে ফেলেছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এর সাথে তোমরা অবশ্যই চ্যাপ্টার 1 ও চ্যাপ্টার 2 যেগুলো আলোচনা করা হয়ে গেছে সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকে আমরা এই চ্যাপ্টারের 3 নম্বর পর্ব আলোচনা করব। বিগত পর্বে আমরা জ্ঞানমূলক শিখনের পরিধি নিয়ে আলোচনা করেছিলাম, তার বিভিন্ন অন্তর্ভুক্ত বিষয়গুলি যেমন জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন ইত্যাদি। আজকে আমরা এগুলোকেই বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, জ্ঞান বলতে কি বোঝো? জ্ঞানমূলক মাত্রার সর্বনিম্ন পর্যায় হলো জ্ঞান। এই মাত্রার অন্তর্ভুক্ত হলো বিষয়ের পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞা, ধারণা প্রক্রিয়াকরণ, সূত্র, সামান্যীকরণ যা তত্ত্বের রূপ নেয় ইত্যাদি। জ্ঞানমূলক মাত্রার এই শ্রেণীটি পরবর্তী শ্রেণীগুলির থেকে পৃথক, কারণ অন্য শ্রেণীগুলির ক্ষেত্রে বিষয়বস্তু এবং সমস্যাগুলির প্রতি সংগঠিতভাবে এবং সমন্বিত উপায়ে প্রতিক্রিয়া করা হয়। নির্দিষ্ট বস্তু বা উপলব্ধি এবং বিমূর্ততা সম্পর্কে জ্ঞানের পঠন বা সম্মেলন, প্যানেল আলোচনা, সাক্ষাৎকার, ভ্রমণ ইত্যাদি এই ধরনের তথ্য জ্ঞানমূলক উদ্দেশ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল। অর্থাৎ জ্ঞান বলতে মানুষের শিক্ষা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও চিন্তনের মাধ্যমে অর্জিত সত্য ও সঠিক ধারণার সমষ্টিকে বোঝায়। জ্ঞান মানুষের চিন্তা শক্তি বিকাশে সহায়তা করে এবং ভালো মন্দ, উচিত অনুচিত বিচার করার ক্ষমতা প্রদান করে। শিক্ষালয়, বই, অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনাবলী থেকে মানুষের জ্ঞান অর্জন করে এবং জ্ঞানের মাধ্যমে মানুষের বাস্তব জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিতে শেখে। নিজেকে একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হয় এই জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে। অর্থাৎ জ্ঞান আমাদেরকে শিক্ষা, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ শক্তি দেয় এবং এর মধ্যে দিয়ে আমরা চিন্তা করে কোনটি সঠিক কোনটি ভুল এই ধারণার বিচার করে সেই অনুযায়ী নিজের দায়িত্ব, কর্তব্য, কর্ম নিশ্চিত করি। পরের প্রশ্ন হচ্ছে, জ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? জ্ঞানকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নির্দিষ্টতার জ্ঞান, পদ্ধতি সম্পর্কে জ্ঞান এবং বিমূর্ত জ্ঞান। এরপরে আমরা এই যে 3টি জ্ঞানের বিভাগ এগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। পরের প্রশ্ন বলছে যে নির্দিষ্টতার জ্ঞান বা নলেজ অফ স্পেসিফিক বলতে কি বোঝায়? স্থান, ঘটনা, নীতি, ধারণা, তথ্য, পদ, চিহ্ন ইত্যাদি স্মরণ ও প্রত্যভিজ্ঞা হলো এর অন্তর্ভুক্ত। অর্থাৎ যে জ্ঞান বা কোনো নির্দিষ্ট তথ্য, বস্তু বা ঘটনার সঙ্গে সম্পর্কিত তাকেই নির্দিষ্টতার জ্ঞান বলা হচ্ছে। যেমন আমরা যদি বলি যে কোনো একটি জায়গার নাম, সেটা কোথায় অবস্থিত, অথবা কোনো একটি ঘটনা কবে ঘটেছিল, কোনো একটি সূত্রটি ব্যাখ্যা করো। কেবল সূত্রটি ব্যাখ্যা করো না, সূত্রটি বলতে কি বোঝো সূত্রটি আলোচনা করো, সূত্রটি লেখো। যেমন আর্কিমিডিসের সূত্র কি, এটা লেখো। আমেরিকা কে আবিষ্কার করেছিলেন, শুধু কবে বা কে আবিষ্কার করেছিলেন, কোনো একটি জায়গার রাজধানী কোথায়, এগুলো আমাদের জ্ঞানের অন্তর্ভুক্ত বা স্পেসিফিক বা নির্দিষ্ট জ্ঞানের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, পদ্ধতি সম্পর্কে জ্ঞান বা নলেজ অফ মেথোডোলজি বলতে কি বোঝো? অর্থাৎ কিভাবে জ্ঞানের সংগঠন, অধ্যয়ন এবং বিচারকরণের শুদ্ধতা নির্ণয় করা যায় তার কৌশল এই পদ্ধতি সম্পর্কে জ্ঞানের অন্তর্ভুক্ত। কোনো কাজ কিভাবে করতে হয় এই ধারণাটাই এই পদ্ধতি সম্পর্কে জ্ঞান বলতে বোঝায়। অর্থাৎ কোনো কাজ আমরা কিভাবে করব সেইটাই হচ্ছে আমাদের পদ্ধতি সম্পর্কে জ্ঞান। উদাহরণ হিসাবে বলা যায় যে আমরা কোনো একটি রাসায়নিক গাড়ি কার্বন ডাই অক্সাইড বা অন্য নাইট্রোজেন ইত্যাদি প্রস্তুত করতে বলছি, আর্কিমিডিসের সূত্রের যথার্থতা প্রমাণ করতে বলছি। আরও সহজভাবে বলতে গেলে যোগ বিয়োগ গুণ করার নিয়ম জানা, পরিবেশকে সুরক্ষিত রাখার পদ্ধতি জানা, নিজের জীবনযাত্রাকে সুরক্ষিত এবং সুন্দর রাখার পদ্ধতি জানা, একটি চিঠি লেখার বিভিন্ন ধাপ জানা ইত্যাদি, এগুলো কিন্তু পদ্ধতি সম্পর্কে জ্ঞান বোঝায়। নেক্সট প্রশ্ন, বিমূর্ত জ্ঞান বা নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝো? অর্থাৎ তত্ত্ব, নীতি বা সামান্যীকরণ এর গঠন সম্পর্কে জ্ঞান এর অন্তর্ভুক্ত। যে জ্ঞান, অর্থাৎ যে বলছে কি যে তত্ত্ব, নীতি বা সামান্যীকরণ এর গঠন সম্পর্কিত জ্ঞান এই বিমূর্ত জ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে জ্ঞান চোখে দেখা যায় না কিন্তু চিন্তা বা অনুভূতির মাধ্যমে আমরা বিষয়টিকে বুঝতে পারি তাকেই বিমূর্ত জ্ঞান বলা হয়। যেমন উদাহরণ হিসেবে দিলে যে তরলের ঊর্ধ্বচাপে আর্কিমিডিসের সূত্রের ভিত্তি।
অর্থাৎ কি, যে যদি আমরা কোনো বস্তু জলের মধ্যে ফেলি সেটা আবার উপরে উঠে আসে, এটা কি, যে তরলের মধ্যে ঊর্ধ্বচাপ একটা বিষয় আছে, ফেললে সেটা উপরে উঠে আসে। আবার আপেক্ষিক গুরুত্ব কোনো একক নেই, এটি একটি অনুপাত। অর্থাৎ আমরা অনুপাত কিন্তু বুঝি না, আমরা এটা বিষয়টিকে নিজেদের মনোভাব থেকে অনুভব করি যে এটার এই অনুপাত আসতে পারে। আবার মাধ্যাকর্ষণ বল বলা যায়, যাকে আমরা ইংলিশে গ্র্যাভিটি বলছি, এটাও কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি যে এর প্রভাবে পৃথিবী গোল হওয়া সত্ত্বেও তার থেকে আমরা সবাই ঠিকরে পড়ে যাচ্ছি না বা বেরিয়ে যাচ্ছি না, আমরা পৃথিবীর মধ্যেই আছি। কারণ কি, ওই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আমাদেরকে টেনে রেখেছে। অর্থাৎ কোনো কিছু উপর থেকে ফেললে সেটা মাটিতে এসে পড়ে, সেটা বাইরে বেরিয়ে যায় না। তো এটা কি না, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। এর মধ্যে দিয়ে আমরা প্রমাণ পাই বা অনুভব করতে পারি, চোখে কিন্তু দেখতে পাই না। সেই রকমই আমরা ন্যায়, সততা, স্বাধীনতা, ভক্তি, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু চোখে দেখতে পারি না, কিন্তু অনুভূতির মাধ্যমে বুঝি বা বুঝতে পারি। এগুলো চোখে দেখা যায় না। তো যে বিষয়টা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, সেটাই হচ্ছে বিমূর্ত জ্ঞান বা নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট। পরের প্রশ্ন হচ্ছে, বোধ বলতে কি বোঝো? জ্ঞানমূলক উদ্দেশ্যের পর্যায়ক্রমে দ্বিতীয় স্তরে অবস্থান করে বোধ। এই স্তরে প্রত্যাশা করা হয় যে শিক্ষার্থী কোনো ঘটনা, বস্তু, তত্ত্ব ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করবে। বোধমূলক উদ্দেশ্যে অর্জিত হয় যখন শিক্ষার্থী কোনো ঘটনা, তত্ত্ব, সূত্র, ধারণা ইত্যাদির রূপান্তরের মন্তব্য এবং জানা থেকে অজানা সম্পর্কে ব্যাখ্যা করার ক্ষমতা অর্জন করবে। বোধ স্তরের শিক্ষণের গুরুত্বপূর্ণ কৌশলগুলি হলো সংক্ষেপ করা, প্রশ্ন করা এবং বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন উত্তর আলোচনা করা, গবেষণাগারে কাজ করা এবং দলগতভাবে আলোচনা করা ইত্যাদি। এবার বিষয়টিকে যদি আমরা সহজভাবে বলতে চাই, তাহলে আমরা বুঝবো যে বোধ বলতে আমরা কোনো তথ্য বা জ্ঞান বিশ্লেষণ করে তার মানে ধরতে পারি এবং সঠিক ব্যবহার করতে পারি, তখনই সেটাকে বোধ বলা হচ্ছে। যখন আমরা বিষয়টিকে বুঝলাম এবং তার কি বোঝানো হচ্ছে সেটা বুঝে সেটাকে কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারছি। উদাহরণ হিসাবে বলতে, যে একটা গল্প পড়ে তার মূল ভাব বুঝতে পারা, সেটা বোধ। আবার আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো শিখি, এই সূত্রটা জানা, কিভাবে যোগ করতে হয়, গুণ করতে হয়, এটা হচ্ছে জ্ঞান। কিন্তু এটাকে কিভাবে কোথায় ব্যবহার করতে হয়, এটাই কিন্তু বোধ। এই গেল আমাদের বোধের ধারণা। এরপরে বোধকে কয় প্রকার ও কি কি, বোধের কয়টি শ্রেণী ও কি কি। তো বোধের 3টি শ্রেণী বা 3টি ভাগ আছে। এগুলো হচ্ছে রূপান্তরকরণ, মন্তব্যকরণ এবং জানা থেকে অজানা বা অনুমান করা। পরের প্রশ্ন হচ্ছে, রূপান্তরকরণ বা ট্রান্সলেশন বলতে কি বোঝায়? রূপান্তরকরণ বলতে বোঝায় একই তথ্য বা ধারণাকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। যখন শিক্ষার্থী কোনো লেখা, তথ্য বা ধারণাকে চিত্র, সারণী, সূত্র বা নিজের ভাষায় প্রকাশ করতে পারে, তখন তাকে আমরা রূপান্তরকরণ বা ট্রান্সলেশন বলছি, বা সেই ট্রান্সলেশন বা রূপান্তরকরণ বোধের পরিচয় তারা দেয়। অর্থাৎ এই স্তরে শিক্ষার্থী বা প্রসঙ্গ থেকে বক্তব্য এবং বক্তব্য থেকে সংকেতে রূপান্তর করতে সক্ষম হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে একটি অনুচ্ছেদ পড়ে সে নিজের ভাষায় বিষয়টিকে লিখতে পারে, একটি গল্পের কাহিনীকে চরিত্রে বা চিত্রে এঁকে ফেলতে পারে, বা চরিত্র গঠন করে সেটাকে দিয়ে নাটক বানাতে পারে, কথায় দেওয়া সমস্যা বা গাণিতিক সমস্যাকে সূত্রে প্রকাশ করতে পারে, বক্তব্যকে যখন প্রতীক বা সংকেতে ব্যক্ত করতে পারে, বাংলা থেকে ইংরেজি ভাষা এবং ইংরেজি থেকে বাংলা ভাষা অনুবাদ করতে পারে। সবই এই রূপান্তরকরণ বোধের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, মন্তব্যকরণ বা ইন্টারপ্রিটেশন বলতে কি বোঝায়? মন্তব্যকরণ বলতে বোঝায় কোনো বিষয় সম্পর্কে নিজস্ব মতামত ব্যাখ্যা বা বিশ্লেষণ প্রদান করা। অর্থাৎ এই স্তরে শিক্ষার্থী কোনো বিষয়কে ব্যাখ্যা করে, কোনো বক্তব্য সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করে, কোনো ভাব, ধারণা ইত্যাদিকে পুনর্বিন্যাস ও পুনর্গঠন করে। এই সব কিছুই কিন্তু এই মন্তব্যকরণ বা ইন্টারপ্রিটেশনের অন্তর্ভুক্ত। মন্তব্যকরণ বোধের অন্তর্ভুক্ত। তো উদাহরণ হিসেবে বলা যায় যে একটি কবিতাকে বা কবিতার ভাবকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারা,
অর্থাৎ তার দোষ গুণ নিজের মতো আলোচনা করা, কোনো ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারা, পরিবেশ দূষণ কেন ক্ষতিকর বা কিভাবে রোধ করা যায় এই বিষয়ে মতামত দেওয়া, গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিকত্ব ইত্যাদি সম্পর্কে ধারণা করতে পারা, এটাও এই মন্তব্যকরণের মধ্যে পড়ে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হচ্ছে, জানা থেকে অজানাকে অনুমান করা বা এক্সট্রাপোলেশন বলতে কি বোঝায়? জানা থেকে অজানাকে অনুমান করা বলতে বোঝায় পরিচিত তথ্য বা অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বা অজানা বিষয় সম্পর্কে ধারণা করা। এটি যুক্তি ও চিন্তার শক্তির ব্যবহারকে বোঝায়। শিক্ষার্থী আগের জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বা অজানা পরিস্থিতি সম্পর্কে অনুমান করে। এই স্তরে মূলত কোনো কাজের বা মূল বিষয় বা ভাবধারাকে ব্যাহত হতে না দিয়ে চিন্তা বা ভাবধারাকে কাজে লাগিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া এই স্তরের অন্তর্ভুক্ত বা এই জানা থেকে অজানাকে অনুমান করা বোধের অন্তর্ভুক্ত। এই স্তরের অন্তর্ভুক্ত কোনো তথ্য, চিন্তন বা ধারণা, তাৎপর্য বা ফলাফল ব্যক্ত করা হচ্ছে এর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ বলা যায় যে আকাশে কালো মেঘ দেখলে আমরা বৃষ্টি হবে না ঝড় হবে তা অনুমান করতে পারি। আগুনে হাত দিলে যে তা পুড়ে যাবে তা ধারণা করা যায়। পূর্ব অভিজ্ঞতা থেকে পরীক্ষার প্রশ্নের ধরন অনুমান করতে পারি। শিক্ষার অর্থ আলোচনা করতে পারি। সততা বলতে কি বোঝো, দেশপ্রেম কি, ভক্তি বলতে কি বোঝায়, এইসব বিস্তারিত আলোচনা এর অন্তর্ভুক্ত। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ মোট 10টা প্রশ্ন। অবশ্যই এর আগের যে দুটো পর্ব আলোচনা হয়েছে এবং আগের যে চ্যাপ্টারগুলো আলোচনা হয়ে গেছে চ্যানেল ভিজিট করে দেখে নিন।